আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্বনামধন্য এবং মাননীয় সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার, মাননীয় প্রধান অতিথি সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর সানিয়া সিতারা, বিশিষ্ট আইনবিদ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক মোস্তফা মামুন, উপস্থিত বিশিষ্ট এবং সম্মানিত ব্যক্তিবর্গ, বন্ধুমহল এবং পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা। আধুনিকতার ইতিহাস রচনা বইটির রচনা শুরু হয় 25শে ডিসেম্বর 2021। আজকে প্রথম অনুষ্ঠান এই বইটি নিয়ে। আমাকে সৃজন প্রকাশনীর পক্ষ থেকে বলা হয়েছে আলোচনা করতে কেন ওই বই লেখা শুরু করলাম এবং চলার পথের অভিজ্ঞতা নিয়ে। প্রথমত পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞ যে তিনি আমার লেখার প্রচেষ্টাকে সম্ভব করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে সকল মানুষগুলোর উসিলায় আমার এই প্রচেষ্টা সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শুরু করব। লন্ডনের অলগেট ইস্ট বুক ক্লাব, আপনারা জানেন আমি লন্ডনে নিবাসী, লন্ডনে আমি অনেক দিন ধরেই আছি। সেখানে অলগেট ইস্ট বুক ক্লাবের সাথে আমার ঘনিষ্ঠতা। তাদের ভূমিকা অবশ্যই সবচেয়ে প্রথমে স্বীকার করতে হবে, যাদের নামগুলো না বললেই নয়। মুর্শিদ সিদ্দিক ভাই, আমির খসরু ভাই, আহসান সাদি, আব্দুল কাহার, আবু শামা, আখলাক ভাই, ডক্টর বারি ভাই, ফারহানা চৌধুরী, রুমি ভাই এবং নাইম ভাই। সবচেয়ে স্পেশাল অলগেট ইস্ট বুক ক্লাবের মতিউর রহমান ভাই, যিনি প্রথম কয়েকটি চ্যাপ্টার পড়ে ফিডব্যাক দেন এবং ভীষণভাবে উৎসাহিত করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে, বর্তমানে ইউনিভার্সিটি, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাদ মাহমুদ ইফু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আমাকে সহায়তা করেছেন। বইটা মোটামুটি শেষ পর্যায়ে যিনি আমাকে সর্বত সহায়তা করেছেন আমার প্রিয় বন্ধু বিশিষ্ট কথা সাহিত্যিক ব্যারিস্টার সাইফুর রহমান, যার সাথে আমি ইংল্যান্ডে ICSL ইনস অফ কোর্ট স্কুল অফ লতে একসাথে আমরা ব্যারিস্টারি পড়াশোনা করি। তার অবদান সবচেয়ে বেশি। 20টির উপরে তার প্রকাশিত প্রবন্ধ আছে। আজকে আনফর্চুনেটলি উনি অনুপস্থিত ডেঙ্গু জ্বরের কারণে, তার সুস্বাস্থ্য কামনা করি। বন্ধু সাইফুরের মাধ্যমে পরিচিত হলাম বিশিষ্ট কবি হাসান হাফিজ ভাইয়ের সাথে, কালের কণ্ঠের উনি সম্পাদক এবং প্রেস ক্লাবের সভাপতি। উনি আমার বইটি প্রথম পড়েন, পাণ্ডুলিপি এবং ফিডব্যাক দেন। এরপরে আবারও সাইফুর রহমানের মাধ্যমে পরিচিত হলাম সাহিত্য বিষয়ক যুগান্তরের সাহিত্য বিষয়ক সম্পাদক কবি জুন্নুর আইনের সাথে। জুন্নুর আইন মোটামুটিভাবে এরপরে পুরো দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং কাজটা অনেক সহজ করে দেয়। এরপর জুন্নুর আইন পরিচয় করিয়ে দেন জিয়াউদ্দিন ভাইয়ের সাথে, যিনি দ্বিতীয়বারের মতো এডিট করেন। তার বেশ কিছু মূল্যবান সংযোজন আছে বইতে। এরপর বাশার ভাই তৃতীয় এডিট সম্পূর্ণ করেন। মূল কাজটি এডিটের ফাইনালি বাশার ভাই কমপ্লিট করে দেন। স্বপ্নীল বড়ুয়া ধৈর্য সহকারে কষ্ট করে অন্তত 14 বার ফ্রেম চেঞ্জ করতে হয়, তার এডিট করতে লাগে, অনেকবার আমাদের কারেকশন যায়, উনি আমাদেরকে সাহায্য করেন। দেওয়ান আতিকুর ভাইকে ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রচ্ছদ আমাদেরকে উপহার দেবার জন্য। প্রকাশনার সাথে আজকে অনেকের সাথেই পরিচয় হয়েছে, আজকে প্রথম প্রকাশনার সাথে যারা জড়িত, সৃজন প্রকাশনাকে অসংখ্য ধন্যবাদ বইটিকে আসলে বাস্তবে বই আকারে পরিবেশন করার জন্য। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটির ভূমিকায় বইয়ের পেছনে রয়েছে সম্পূর্ণ করার জন্য, তার ভূমিকা পর্দার আড়ালে থেকে নীরবে 3টি বছর দৈনিক জীবনের নিয়মিত অনিয়মকে
যিনি স্বীকার করে নিয়েছেন তিনি হচ্ছেন আমার বেটার হাফ পত্নী তুহিনা বোরহান মেঘলা। তার সাহায্য এবং আশীর্বাদ ছাড়া এ কাজ সম্ভব হতো না। এখানে যাদের নাম উল্লেখ করলাম তাদের অনেকের নাম আমার বইয়ের কৃতজ্ঞতা স্বীকারে যায়নি এবং ভুলটি সম্পূর্ণরূপে আমারই, তার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দ্বিতীয় সংস্করণে সকলের নাম এবং ভূমিকা অবশ্যই সংযোজন করা হবে। তাহলে আসতে হবে মূল প্রসঙ্গে। কেন এই বই লেখা শুরু করলাম এবং এই চলার পথের কিছু অভিজ্ঞতা নিয়ে। হতাশা বা ফ্রাস্ট্রেশন এর মাধ্যমে মানুষ অনেক নতুন নতুন উপলব্ধি পায়। সেরকম একটি উপলব্ধি হচ্ছে যখন বইটি লেখা শুরু করি, ডেটটা বলেছিলাম 25শে ডিসেম্বর 2021, প্রথম আমি কম্পিউটারে বসে ডেটটা দিয়ে আমি বই লেখা শুরু করি। তখন আমার পরিকল্পনা ছিল যে বাংলাদেশের জন্য আমি কাজ করতে চাই। এবং আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ 15 বছর বাংলাদেশে আসতে পারিনি বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, বলতে কোনো বাধা নেই, রাজনৈতিক কারণে, আয়না ঘরের ভয়ের কারণে, যে কারণে আমার মধ্যে একটা বিশাল হতাশা বা ফ্রাস্ট্রেশন কাজ করছিল। এবং এই হতাশা বা ফ্রাস্ট্রেশনকে তাহলে আমার চ্যানেল করার একমাত্র উপায় হচ্ছে মানুষজনের সাথে কানেক্ট করা, বাংলাদেশে যারা আছে তাদের সাথে আমার যোগাযোগ করা, কমিউনিকেট করা। ফোন করার মাধ্যমে তো আমি দার্শনিক আলাপ করতে পারবো না, পৃথিবীর আধুনিকতার আলাপ করতে পারবো না। আমার আলাপের মাধ্যম হবে আমার রচিত বই বা রচনা। প্রথমে উদ্দেশ্য ছিল এই বইটি প্রথম 3টি বইয়ের পার্ট, 3টি সিকুয়েল করার ইচ্ছা ছিল। প্রথম সিকুয়েল এটি আধুনিকতার ইতিহাস। উদ্দেশ্য বাস্তবতা যাচাই করা। বাস্তবতা আসলে কি, বর্তমানের বাস্তবতা আসলে কি বুঝতে হলে আমাদের সবার বাস্তবতার চিন্তাভাবনা ভিন্ন। সবাই আমরা বাস্তবতাকে ভিন্নভাবে দেখি এবং এই ভিন্নভাবে দেখার কারণে সকলের কাজের সিদ্ধান্ত ভিন্ন হয়। সবাই যদি বাস্তব একই রকম দেখে তাহলে সবাই মোটামুটিভাবে একই রকম কাজ করবে, কিন্তু সবার বাস্তবতাটা ভিন্ন দেখে সবাই, তো তখন সবার কার্যক্রম ভিন্ন হয়। দ্বিতীয় বই করার ইচ্ছে ছিল বিপ্লব কিভাবে সংগঠিত করতে হবে, কারণ ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে আইনগত কোনো পন্থা নেই সরকার পরিবর্তনের। আইনগত পন্থা যদি না থাকে তাহলে আইনের বাইরে সরকার পরিবর্তন করতে হবে। তাহলে ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে বিপ্লব সংগঠনের উপায় কি, সেটা আমার লেখার ইচ্ছা ছিল। তবে সেটা মনে হয় এখন আর লেখার প্রয়োজন নেই। আমাদের ছাত্র জনতা ভাইয়েরা কাজটা করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই পর্যায়ে আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি এবং সম্মান প্রদর্শন করি শহীদদের জন্য যারা প্রাণ দিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ 2.0 সম্পন্ন করার জন্য। এটি একটি নতুন দিগন্ত বাংলাদেশের জন্য। এবং তৃতীয় বই এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ 3.0, অর্থাৎ আজ থেকে 30 থেকে 50 বছর পরে বাংলাদেশ আমরা কীরকম দেখতে চাই। কারণ আমরা যখন জীবনের প্ল্যান করি, আমি ভবিষ্যতে কিছু হতে চাই, আমরা বিজনেসের প্ল্যান করি, আমরা 5 বছর, 10 বছর, 15 বছর প্ল্যান করি। তো সেই প্ল্যান থেকে আমাদের পিছনে ব্যাকট্র্যাক করতে লাগে যে তাহলে আজকে আমার কি করতে হবে। তো তৃতীয় বইটা এখন ইনশাল্লাহ আমি কাজে হাত দিব, অথবা কাজে হাত দিয়েছি অলরেডি, যে বাংলাদেশের ভবিষ্যৎটা আমরা কীরকম দেখতে চাই। এবং এরকম একটা ভবিষ্যৎ দেখতে হলে ইমিডিয়েটলি শর্ট টার্মে আমাদের কি করতে হবে, মিড টার্মে কী করতে হবে এবং লং টার্মে কী করতে হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এরকম একটি কাজ করার ইচ্ছা পোষণ করি এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ সম্পন্ন করতে পারব। তাহলে আসি যে এই বইয়ের এখন প্রশ্ন হচ্ছে বাস্তবতা নিয়ে। বলছিলাম যে তাহলে প্রথম বইটি হচ্ছে বাস্তবতা। কেন বাস্তবতা প্রয়োজন? কারণ বাস্তবতার সাথে আমাদের সকলের একমত হওয়া দরকার। বাস্তবতার সাথে যদি আমরা একমত না হতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান একরকম হবে না, আমাদের সমস্যার সমাধান ভিন্ন হয়ে যাবে। সেজন্য আধুনিকতার ইতিহাস।
যে বাস্তবতা আসলে কি। আমরা যখন বড় হয়েছি, আমার জন্ম ৭৫ সালে, গত শতাব্দীর ২৫টি বছর দেখার সুযোগ হয়েছে, এবং মোটামুটিভাবে যারা আমার বয়সী বা আমার থেকে বয়স্ক তারা জানেন যে ২০০০ সাল পর্যন্ত মোটামুটি একরকমের স্থিতিশীল বিশ্বে আমরা বসবাস করছিলাম। ২০০১ সালের 9/11-এর পরে পৃথিবীর যে পরিবর্তন, রাজনৈতিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু শুধুমাত্র পশ্চিমা বিশ্বে না, সারা পৃথিবীতে সেটার একটি প্রভাব পড়েছে। 9/11 যখন হয় তখন আমরা যারা বিদেশে থাকি, মুসলিমস বিকেম পাবলিক এনিমি, রাইট? আমাদেরকে তখন সন্দেহের দৃষ্টিতে দেখা হতো, দাঁড়িয়ে থাকলে সন্দেহ করা হতো। এখন অনেক বেটার, এখন ওই সময়টা পেরিয়ে গেছে। তখন থেকে যতগুলো অ্যান্টি ওয়ার যুদ্ধবিরোধী যতগুলো, কারণ অনেকগুলো যুদ্ধ হয়েছে, তো প্রথমে হলো আফগানিস্তানের পরে ইরাক, তারপরে সিরিয়া, লিবিয়া, যুদ্ধ চলছে। এই যুদ্ধগুলো শুরু হয়ে গেল কিন্তু তখন থেকে। এবং লন্ডনে বসে যতগুলো অ্যান্টি ওয়ার মুভমেন্ট হয়েছিল সবগুলো মুভমেন্টেই আমি অংশগ্রহণ করেছি। সব রকমের অ্যান্টি ওয়ার মুভমেন্টে আমার অংশগ্রহণ ছিল। তো এই চলার পরিক্রমায় যেই জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে সবাই শান্তি চায়, কিন্তু যুদ্ধের মাধ্যমে শান্তি চায়। যিনি শান্তির কথা বলেন তিনি পরের দিন গিয়ে যুদ্ধ করেন। যিনি ডেমোক্রেসির কথা বলেন তিনি আসলে ডিক্টেটরদেরকে পালেন। যারা ইকুয়ালিটির কথা বলেন তারা আসলে রেসিজম এবং জেনোসাইডের সাথে জড়িত। এই যে সমস্যা, এটা তো বাস্তব সমস্যা, আমাদের পৃথিবীর সমস্যা। তাহলে আপনি আমি কিভাবে বুঝবো আসলে বাস্তবতা কি? আমি যাদের কথা বলছি, পাশ্চাত্য বলেন, ভারত বলেন, চায়না বলেন, পৃথিবীর যত, রাশিয়া বলেন, যত প্রধান শক্তিগুলো, সবাই তারা ভালো কথা বলে, সবাই তারা শান্তি চায়, সবাই তারা ইকুয়ালিটি চায়, সবাই তারা ডেমোক্রেসি চায়। কেউ চায় ডেমোক্রেসি, কেউ চায় আরেক কিছু, বাট মোটামুটি সবারই একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। যারা তা চায়, তারা যেটা চায়। প্রশ্ন হচ্ছে তাহলে কেন এত যুদ্ধ বিগ্রহ? কারণ এই যে চাওয়াটা, ইকুয়ালিটি, রেসিজম, ডেমোক্রেসি, লিবারেলিজম, এগুলোর চাওয়াটা খুব স্পেসিফিক, খুবই কি বলে এটাকে, নির্দিষ্ট ব্যাপারে তারা এগুলো চায়, সব ব্যাপারে চায় না। যেমন আপনি দেখবেন যে আমাদের যেই ছাত্র জনতার আন্দোলন, সেখানে আমরা পাশ্চাত্যের সাপোর্ট পেয়েছি। এই আন্দোলন পাশ্চাত্যের সাপোর্ট পেয়েছে। অনেকে দাবি করে পাশ্চাত্য এটা নাকি করিয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি। এগুলো কথায় কান দেই না। এগুলো আমাদের ছাত্র জনতা সম্পন্ন করেছে, তাতে আশেপাশে যারা স্টেক হোল্ডার তারা সাপোর্ট করেছে, অবশ্যই সাপোর্ট করেছে। কিন্তু একই সাথে আপনি যদি একই পাশ্চাত্যের ভূমিকা দেখেন ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে, তাহলে আপনি বলবেন তাইলে এটা কেমন হলো? আমাদের এখানে তো আমাদের স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে সরাতে আমাদেরকে পাশ্চাত্য সাহায্য করলো, তাহলে প্যালেস্টাইনের ব্যাপারে তাদের ভূমিকাটা এরকম কেন? আমরা বিবিসি শুনি প্রতিদিন। এককালে শুনতাম 90-এর যখন এরশাদ বিরোধী আন্দোলনে, তখন আমার বয়স 15 বছর, সবাই আমরা বিবিসি, CNN শুনতাম। সেই বিবিসিকে আমরা অনেক শ্রদ্ধা করি, ভরসা করি। কিন্তু যখন রোহিঙ্গাদের ব্যাপারটা আসলো, অং সান সুকি যখন ইলেকশন করছে বার্মাতে, রোহিঙ্গা মুসলমানদের ভোটাধিকার ছিল না, তিন দিন ধরে ফলাও করে বিবিসিতে প্রচার করা হলো, কিন্তু একবারের জন্য উচ্চারণ করা হয়নি যে রোহিঙ্গারা ভোট দিতে পারছে না। একই বিবিসি। তাহলে যে সমস্যাটা কী ছিল? সমস্যাটা ছিল যে মহাশক্তিগুলোর দু রকমের দিক আছে, তাদের নীতির প্রয়োগ এক এক জায়গায় এক এক রকম, খুব বিভ্রান্তিকর, কনফিউজিং। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে মূল চালিকা শক্তি তাদের পিছনে কি? তাহলে এই যে উপরে আমরা কথাগুলো শুনি, ইকুয়ালিটি, ডেমোক্রেসি, ফ্রিডম, এই যে কথাগুলো শুনি, এর পিছনে আরও কিছু মন্ত্র আছে, যার কারণে তারা সিলেক্ট করে যে এই জায়গায় আমি ইকুয়ালিটি প্রয়োগ করব,
আর এই জায়গায় আমি ইকুয়ালিটি প্রয়োগ করব না, এবং এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র পাশ্চাত্য না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাই যদি হবে, তাহলে আমি তো মুখে বলে দিলাম তথ্য প্রমাণ ছাড়া তো চলবে না। এই বইটি হচ্ছে তথ্য প্রমাণ। বাস্তবতা আসলে কি, আমরা যতক্ষণ না পর্যন্ত সবাই মিলে এটাকে যাচাই করব, এটা তথ্য উপাত্ত যাচাই করে আমরা একমতে আসব আমাদের অবস্থান কোথায়, ততক্ষণ পর্যন্ত আমরা ভবিষ্যতে কি করতে চাই। কারণ বাংলাদেশ তো ভ্যাকিউমে না, বাংলাদেশের ভবিষ্যতে 30 বছর 50 বছর পাড়ি দিতে হবে সকল মহাশক্তির সাথে কাজ করে। তাহলে সেই প্ল্যানের মধ্যে আমি সবার সাথে কিভাবে আমার সম্পর্ক রাখবো এবং সবাইকে কে কিভাবে পৃথিবী চালাতে চায়, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং আমাদের এই বাস্তবতায় যখন আমরা একমতে আসতে পারবো, আমি মনে করি যে তখন আমরা ভবিষ্যতের পরিকল্পনা একসাথে সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো এইটাই আমার বইটি লেখার উদ্দেশ্য। এরপরে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথে একসাথে ইচ্ছে আছে ভবিষ্যতের বাংলাদেশকে গড়ার জন্য এবং ভবিষ্যতের বাংলাদেশের প্ল্যান করার জন্য একটি কাজ শুরু করা, এবং তারপর ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই উদ্দেশ্যে। এবং আপনাদের সকলকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। সকল মুরব্বীদেরকে ধন্যবাদ, বন্ধুদেরকে ধন্যবাদ, সমসাময়িকদেরকে ধন্যবাদ এবং ইয়াংস্টারদেরকে ধন্যবাদ, এবং আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।